হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকে আমরা আবার চলে এসেছি আরও একটা দুর্দান্ত গল্প নিয়ে, এবং এই গল্পের লেখক কে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই সানডে সাসপেন্সে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, দ্য থ্রি মাস্কেটিয়ার্স, দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক, বেনহার বা অন্ততপক্ষে ড্র্যাকুলা শুনেছ। কি বললে, সব কটাই শুনেছ? আচ্ছা বলো তো, এই সব কটা গল্পের মধ্যে মিল কোথায়? জানো না তো? ওই যে প্রথমেই যে গল্পগুলো বললাম, ওই প্রত্যেকটা গল্পের বাংলা ভাবানুবাদ যার কলম থেকে বেরিয়েছে, সেই নান আদার দ্যান রাজর্ষি গুপ্তের আরেকটা ভাবানুবাদ, আরেকটা রোমহর্ষক গল্প দুর্দৈব তোমরা শুনবে আজকে থ্রিলারল্যান্ডে। গল্পটার ভাবানুবাদ করা হয়েছে সুজেন থালের লেখা ডাস ভেটসওয়েগ গটেস থেকে। গল্প শুরু করার আগে বরাবরের মতোই অনুরোধটুকু রাখবো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, আর গল্পগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও লিঙ্কটা। ওকে, তাহলে আর বেশি দেরি নয়, চলো শুরু করি আজকের গল্প। রাজর্ষি গুপ্তের কলমে দুর্দৈব। পাহাড়ের ঢাল বেয়ে পশমি আলখাল্লায় ঢাকা মানুষ দুটো যখন নেমে আসছিল দক্ষিণ রাইনল্যান্ডের কোয়ালবুর্গ গ্রামে, সূর্য তখনও পা ফেলবেন কিনা ভাবছেন। মাটারবন জঙ্গলের গাঢ় কালো ছায়ার কোলে ছোট্ট নদী, তার পাড়ে দাঁড়ানো মিল, আর দুপার জুড়ে ছড়িয়ে থাকা কোয়ালবুর্গ গ্রাম কুয়াশার চাদর মুড়ে ঘুমিয়ে আছে। কেবল একটা বাড়ির জানলায় দেখা যাচ্ছে আগুনের আভা। দুজনের মধ্যে বয়স্ক যিনি, তিনি একটা বড় শ্বাস নিয়ে সঙ্গীকে বললেন, এসো, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। তার ভ্রু কুঁচকে উঠল। একটা গন্ধ পাচ্ছেন তিনি, অশুভের গন্ধ তিনি পান। ঈশ্বর তাকে সেই ক্ষমতা আর অধিকার দিয়েছেন, নইলে লুকিয়ে থাকা অশুভের সঙ্গে লড়াই করবেন কি করে? গ্রামে অশুভ লুকিয়ে আছে, তবে চিন্তা নেই। তাঁর পা গ্রামে পড়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে দিনের আলো। ঈশ্বর বুঝিয়ে দিলেন যে তিনি সঙ্গে আছেন। দুজনে হাঁটতে শুরু করলেন বাড়িটার দিকে। দামড়া ষাঁড় কোথাকার, মগজের গোবরও কি শুকিয়ে ঘুঁটে হয়ে গিয়েছে? সবটাতেই তোর মারামারি। এ কি মুন্সি খাটানো পেয়েছিস? হ্যাঁ, কত করে বলে দিলাম, ওরে মিষ্টি কথায় কাজ উদ্ধার করবি, নইলে ও মেয়ে বাঘ মানবে না। আর তুই বেটা বুনো শুয়োর, খানিক গুতগুতি করে এলি, দূরা। দিদির বিষ মাখানো কথাগুলো শুনতে শুনতে রুটগার ডুফেলের লম্বা চওড়া পেটানো চেহারাটা কুঁকড়ে টুলের পেছনে সেঁধিয়ে যেতে চাইছিল। একই সঙ্গে বেদম রাগও হচ্ছিল তার, কিন্তু রাগকে ও ভাষা দিতে পারে না। রাগ হলেই ওর হাত পা চলে, কোনো কালেই ওর মুখ হাতের আগে কথা বলে উঠতে পারে না। দিদি বলে ও নাকি ভাবতেই পারে না, কথা বলবে কি? সে দিদি বলে বলুক, দিদির কথা আলাদা, কিন্তু তাই বলে স্টিনা? রুটকার বলল, স্টিনা যে ওই নুলোটার মধ্যে কি দেখেছে কে জানে। নুলোটা বোধহয় সত্যি জাদু জানে। স্টিনা আর আমাকে চায় না। চাই তো রে বুনো শুয়োর, চাই তো। তুই যদি একটু মানুষের মতো ব্যবহার করতিস তো তোকেই চাইতো। আরে ওর বাপ তোকে চায়, মেয়ের সাধ্যে কি তোকে এড়িয়ে যাবার? তোর মতো একটা হাট্টা কাট্টা জোয়ানের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না তো বুড়ো পটল তুললে ওর মিল দেখবে কে? ওই নুলোর ডিলেমের দম আছে মিল চালানোর?
ওর মাথায় কেবল বড় বড় চিন্তা করে। ওই কাদার তাল ভিলেম দাঁড়াতে পারতো তোর সামনে? হ্যাঁ, একবার স্টিনার মন জিতে বুড়োর জামাই হয়ে মিলে দখল নিতে পারলেই কেল্লা ফতে হতো। স্টিনাও বাগে আসতো আর বোনার্য গোষ্ঠী তুষ্টি হয়ে যেত। কিন্তু তুই নিজেই গুখুরি করে সব মাটি করে দিয়ে এলি। ভোরের ঠান্ডা হাওয়া রুটকারের ভেতরের গুলিয়ে ওঠা রাগকে শান্ত করতে পারছিল না। স্টিনার গতকালের অপমানটা ওর রাগের আগুনে ইন্ধন জুগিয়েই চলছিল। এই মেয়েদের স্কার্ট ধরে ঝুলোঝুলি করা ওর পোষায় না। ওর মতো বলশালী পুরুষ মানুষকে পোষায় না এইসব। কতবার ও দিদিকে বলেছে সে কথা, কিন্তু দিদি শুনলে তো? শেষে সেই ওরই মুখ পুড়ল মেয়েটার হাতে পায়ে ধরতে গিয়ে। ওয়ালবোর্গ গ্রামে আধিপত্য ফলানো নিয়ে ডুফেল আর বোনার্স পরিবারের মধ্যে রেষারেষি হয়ে আসছে সেই গ্রাম পত্তনের সময় থেকে। গোটা গ্রামে একমাত্র একটা জায়গাই আছে যা দুই বাড়ির কারোর সম্পত্তি নয়। জঙ্গল আর নদীর ধার ঘেঁষে ওই মিল। দুই গোষ্ঠীর সমস্ত ঝামেলা বিবাদের মধ্যস্থতা হয় বুড়ো মিলের ফিস্টারের সামনে, মিলের জমিতে। কিন্তু মিল আর নিরপেক্ষ থাকবে না বেশি দিন। গত বছর ফিস্টারের একমাত্র ছেলে মারা গেছে। অতএব বুড়ো ফিস্টারের উত্তরাধিকারী এবং ওই রমরমিয়ে চলা মিলের মালিক হবে বুড়োর জামাই। বুড়োর মেয়ে স্টিনাও বিয়ের যোগ্য হয়ে উঠেছে। তাই ডুফেল আর বোনার্স দুই পরিবারই তাদের বিবাহযোগ্য ছেলে দুটিকে স্টিনার দিকে ঠেলে দিল। অবশ্য তাদের ঠেলতে হলো না খুব একটা, কারণ স্টিনার মতো ডাকসাইটে সুন্দরী আশেপাশের 10টা গাঁ খুঁজলেও পাওয়া যাবে না। ওই চোখের টলটলে নীল আর গালের টকটকে লাল রঙে রুটকার ডুফেল ঘাড় মুড়ো গুঁজে পড়েছিল। তার দিদিও নিশ্চিত ছিল যে বোনার্সদের টোপকে ডুফেলদের গ্রামের মাথা হওয়া আর কেউ আটকাতে পারবে না। কিন্তু বাদ সাধলেন কিউপিড। কার যে কিসে মজে মন তা কে জানে। থর দেবতার এই সাজওয়ান অবতারটিকে ছেড়ে গ্রামের মক্ষীরানীর মনে ধরল কিনা উইলেম বোনার্সকে, যার এক হাত জন্মাবধি কাজ করে না। সেই উইলেমের সঙ্গেই রাত দিন ঘুরতে দেখা যায় স্টিনাকে। গাঁয়ের লোক অবাক হল। বুড়ো ফিস্টার মেয়েকে ডেকে সাবধান করে নিজের ইচ্ছে স্পষ্ট করে জানিয়ে দিলেন। কিন্তু কিছুতেই ভবি ভোলবার নয়। স্টিনা আর উইলেমের চালচলনে কোনো পরিবর্তন এলো না। উইলেম গান বাঁধে আর গায়, আর আকাশ পাতাল ভাবে সেই সব কথা যা কারোর কল্পনাতেও আসে না, যুক্তিতেও না। উইলেম স্টিনাকে বলে সেসব। শুনে স্টিনা হেসে গড়িয়ে পড়ে। কখনো বা ভয় পেয়ে কেঁপে বলে, এসব তো বাইবেলে লেখা নেই, চার্চে তো এসব বলেনি। তাও স্টিনার উইলেমকে পছন্দ করার কারণ এটাই, এই গল্প করা। রুটকার কথা বলতে গেলে 5 বার থমকায়। দিদির কথা তার কাছে বেদবাক্য। সে কোনোদিনই মারামারির বেশি কিছু বোঝে না। 2-1বার স্টিনার কাছে প্রেম নিবেদন করতে গিয়ে তার নিজেকে মনে হয়েছে যেন স্টিনার নাকের ডগায় থপ করে খসে পড়া একটা টিকটিকি। নিঃশব্দে লেজ গুটিয়ে সরে পড়েছে সে তখন। স্টিনা তাকে চায় না, এই অপমানটা তার বুকে গরম লোহার মতো দগদগ করে জ্বলছে। একটা মেয়েকে এত পাত্তা দেবার কি আছে? মেয়েদের জায়গা তো জুতোর তলায়। ভাবতেই রুটকারের চোখ চকচক করে ওঠে। মিল থেকে তুলে এনে খোঁয়াড়ে 3 রাত বেঁধে রাখলেই নুলো ভিলেমের সাধ্য হবে না পীড়িতের সখীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার। স্টিনা চিরটা কাল শুধু আমারই থাকবে, আমার। কিন্তু দিদিটা এসব শুনলে তো ওর ওই এক বক্তব্য, তাড়াহুড়ো করিস না ভাই, রাজকন্যার লোভে কি রাজত্ব হারাবি? তার পরামর্শেই কাল রাজকন্যাকে বশ করতে গিয়েছিল রুটকার। অত মিষ্টি কথা যে সে দিদির থেকে শিখে গেল, ফলটা কি হলো? তার দেওয়া ফুলের তোড়াটা ফেলে দিয়ে সোনালি চুল বাঁকিয়ে কোমরে হাত রেখে বলল, আমার মন আমি উইলেমকে দিয়েছি।
আমি ভালোবাসবো তোকে? তারা কি মরে যাবো রে? রুটকারের মাথায় রক্ত উঠে গেছিল তখনই। বলেছিল, গান গাওয়া আর বকবক করা ছাড়া ওই নুলো আর কি পারে? হ্যাঁ, আর কি পারে? তুই পারিস অমন বকবক করতে? প্রেমের কথাগুলো তো তোর নিজের নয়, সেও তো দিদির শেখানো বলি। ষড়ের মতো গায়ের জোর ফলানো ছাড়া তুই পারিস কি আর? আচ্ছা, একটা কথা বলতো, তোর থেকে দুর্বল একটা ছেলেকে আমি ভালোবাসি, এটাতেই তোর রাগ, তাই না? আর নিজেকে সামলাতে না পেরে রুটকার এক ঝটকায় স্টিনাকে বুকে চেপে ধরেছিল। ওর ভালোবাসার গায়ে যে কত জোর তা প্রমাণ করে দিতে চেয়েছিল। স্টিনার ঠোঁটের দাঁত বসিয়ে চুমু খেয়ে, কিন্তু ভুল করেছিল। রাইনল্যান্ডের সুন্দরী মেয়েরাও তেজিয়ান কম হয় না। স্টিনার লম্বা নখের আঁচড়গুলো রুটকারের গালে এখনো লাল হয়ে জ্বলছে ওষুধ লাগানোর পরেও। ইনকুইজিটার আজকেই এসে পড়বেন, তাকে আদর আপ্যায়ন করার কথা খেয়াল আছে নাকি সব ভুলে মেরে দিয়েছিস? দিদির কথায় রুটকারের সম্বিত ফিরলেও মাথার মধ্যে স্টিনের ছবিটা সরে কথাগুলো জায়গা নিতে একটু সময় লাগলো। গ্রিটা তখনও হিস হিস করে বলে চলেছে, ভগবানকে ধন্যবাদ দে যে বিশপ আমাদের অভিযোগ শুনেছেন। রাইনল্যান্ডে চার্চ বিরোধী কার্যকলাপকে গোড়া থেকে উপড়ে ফেলতে চান তিনি। এই তালে শয়তান পূজন নালিশে যদি ভিলেমকে একবার নিকেশ করা যায় তো সব দিক রক্ষে হয়। আর একটাও চাল যদি ভুল হয় তাহলে কিন্তু সব যাবে। কি বলবি মনে আছে তো? মাথা নেড়ে যন্ত্রের মতো রুটকার বলতে লাগলো, শীতকালে একটা বাইরের লোক বোনার্সের বাড়িতে এসে উঠেছিল। লোকটা ধর্ম নিয়ে বড় বড় কথা বলতো, চার পোপকে নিয়ে মশকরা করত। ভিলেম এঁটুলির মতো তার সঙ্গে সেঁটে থাকতো। লোকটা চলে যাওয়ার পরেও ভিলেম সেসব কথা বলে বেড়ায়। বেশ, সাক্ষীরা তৈরি তো? আমাদের সব মজুর আর চাষি রায়তরা সাক্ষী দেবে। যে দেবে না তার ভিটে মাটি আমি চাটি করব বলে রেখেছি। রুটকার দাঁত বের করে হাসল। গ্রিটা বিরক্ত হলো, কিন্তু কিছু বলার আগেই ঘরে ঢুকলো তাদের কাজের মেয়েটি। গ্রামের সন্ন্যাসীর জামা কাপড় পরা দুজন লোক ঢুকেছে, পাদ্রি মাইনার্সের বাড়ি যেতে দেখলাম। অ্যানাকে চলে যেতে ইশারা করে গ্রিটা নিঃশব্দে একগাল হেসে ভাইয়ের দিকে চাইল। সামনে কঠিন কর্তব্য, তাই সারা সকালটা তেড়ে ফুঁড়ে প্রার্থনা আর উপাসনা করেই কাটালেন ইনকুইজিটর এবং তার সহকারী। দুপুরবেলা তাঁরা বেরোলেন গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা বলতে। মাঠ পেরিয়ে ডুফলদের বাড়ির দিকে যাচ্ছিলেন দুজনে। ইনকুইজিটরে বয়স 50-এর কোঠায়, ভারী লম্বা চেহারা, লালচে মুখে পাণ্ডিত্যের প্রজ্ঞা এবং যোদ্ধার কাঠিন্য মিলেমিশে গিয়েছে। কপালে চিন্তার ভাঁজ ফেলে তিনি হাঁটছিলেন। হঠাৎই ইনকুইজিটরের বেটে খাটো গোলগাল সহকারীটি কাঠের মতো আড়ষ্ট হয়ে মাঠের মাঝে দাঁড়িয়ে পড়ল। লোকটার বয়স অল্প, একজোড়া নিষ্পাপ টলটলে নীল চোখ না থাকলে তার মুখ দেখে যে কেউই বলবে গবেট নির্বোধ। ইনকুইজিটর বললেন, হলোটা কি? সহকারী মাঠের মাঝখানের দিকে হাঁ করে তাকিয়েছিল। নদীর ধারে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সোনালি চুল, নীল চোখ, আনমোনা হয়ে জলের দিকে তাকিয়ে পায়ের নখে নদী তীরের বালিতে আঁচড় কাটছে সে। শরীরের ভাঁজগুলো বেয়ে তার সবুজ স্কার্ট আর কোমরবন্ধ লাল মিলের সামনের জমিতে গড়িয়ে পড়ছিল স্বর্গলোকের আলো মেখে। গ্রীষ্মের দুপুরের গরম হাওয়া তাকে ঘিরে পাক খেয়ে সহকারীর চোখে ঝিলিমিলি লাগিয়ে দিচ্ছিল। না, এই গ্রাম বাংলার সৌন্দর্যের মধ্যে স্বর্গের অপ্সরাদের আভিজাত্য নেই। এই সৌন্দর্য খাঁটি মাটি দিয়ে গড়া। এ যেন একেবারে মূর্তিমতি বসন্ত। কচি লেবু পাতার ঘ্রাণ মেয়েটার গা থেকে এসে ছুঁয়ে গেল তার নাক, যেন ধাক্কা মেরে ব্যঙ্গ করে তাকে বলে গেল, কি মেয়েদের সৌন্দর্যের এমন ছবি এঁকেছে নাকি তোমাদের ওই ধর্ম পুস্তকের শুকনো পার্চমেন্টগুলো? অবশেষে মুখ ভর্তি যন্ত্রণা নিয়ে তার প্রভুর দিকে ফিরে আঙুল তুলে দেখালো মেয়েটির দিকে। বলতে চাইল দেখুন, কিন্তু পারল না।
সে কথা বলতে পারে না। ইনকুইজিটর আগেই দেখেছিলেন মেয়েটিকে। খসখসে গলায় তিনি বললেন, এখানে দেখার কিছু নেই বিয়াটুস, চলে এসো। শক্ত হাতে সহকারীর ঘাড় ধরে তাকে এক প্রকার হিঁচড়ে টেনে নিয়ে চললেন তিনি। কিন্তু তিনি নিজেও তো মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন কয়েক মুহূর্তের জন্য। ব্যাপারটা তার মনের মধ্যে কাঁটার মতো খোঁচাতে লাগলো। ডুফেলদের উঠানে দরবার সাজিয়ে বসেছিলেন ইনকুইজিটর। গ্রিটা আর রুটকারের তীক্ষ্ণ দৃষ্টির সামনে সাক্ষীরা সবাই বোনার্টসদের প্রতিবেশী। এক এক করে বোনার্টসদের খ্রিস্ট বিরোধিতার ফিরিস্তি দিয়ে যাচ্ছিল। ইনকুইজিটর শুনলেন সেই রহস্যময় আগন্তুকের কথা, তার বাইবেল বিরোধী বক্তৃতার কথা। উইলিয়াম বোনার্টস তার ছায়াসঙ্গী হয়ে উঠেছিল। সে নাকি পুত পবিত্র কমিউনিয়ন আর পাদ্রীদের পাপ মোচনের ক্ষমতা নিয়ে হাসি ঠাট্টা করত। সে নাকি কখনো মাংস খেত না, শুধুই মাছ খেত। ইনকুইজিটর বুঝতে পারলেন যে এইখান থেকে গ্রামবাসীদের অভিযোগের গরু গাছে উঠতে আরম্ভ করেছে। তাদের অন্ধবিশ্বাসকে ঘৃণা আর কল্পনা শক্তির তারিফ না করে তিনি পারলেন না। কিছু না বলে তিনি শুনে চললেন। মাটারবর্ন জঙ্গলে বোনার্ট জজদের গুপ্ত সাধন চক্র বস্তু প্রতি পূর্ণিমায় এরকম এক সাধন চক্র বসার রাতেই পাশের গ্রাম হাস্টেন থেকে একটা বাচ্চা উদাও হয়ে গেছিল। এখনো প্রতি পূর্ণিমার রাতে সাধন চক্র বসে। আর ওই উইলিয়াম তো থাকেই, আরও থাকে সব অচেনা মেয়েরা, সবাই নগ্ন হয়ে নাচে। যে লোকটি এসব বলে যাচ্ছিল ইনকুইজিটর হাত তুলে তাকে থামালেন, বললেন, তুমি নিজের চোখে দেখেছ? আগে না হুজুর, আমার ভাই হাস্টেন থাকে, সে দেখেছে। তাহলে তাকে নিজে সেই কথাগুলো বলতে বলো। কখন তাকে আনতে পারবে? সাইমন চাষি আর চোখে রুটকারের দিকে তাকিয়ে বলল, আগে আজ রাত্রি হবে না, কাল ভোরবেলা তাকে নিয়ে আসবো। কেন? আজ রাতটা কি দোষ করলো? পূর্ণিমার রাতে ওই ভয়ঙ্কর মাটারবর্ন জঙ্গল কে বেরোবে? আজ পূর্ণিমা, তাহলে আজই একেবারে হাতে নাতে ধরলে তো হয় শয়তানগুলোকে। কথাটা ভাবা মাত্রই ইনকুইজিটর নিজেকে সামলে নিলেন। তিনি যুক্তিবাদী মানুষ। গেঁয়ো চাষাভূষর ছড়ানো ডাকিনী বিদ্যার গুজবে তিনি ভুলে নাচবেন? তাকে নিজের মতো তদন্ত আগে করতে হবে। সাইমনকে তিনি বললেন, শোনো, অতি অবশ্যই তোমার ভাইকে যেন পরের দিন হাজির করা হয়। আজ সন্ধ্যায় অনেকটা এই তদন্ত সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ কাজেই তাকে একবার পাশের বড় গ্রাম ক্লিভে যেতে হবে। সেখানকার মঠাধীশ প্রায়ারের সঙ্গে কিছু আলোচনা আছে। দুজনের বহু পুরনো কালের বন্ধুত্ব। সন্ন্যাস জীবনের প্রথম যুগে শিক্ষানবিশির সময়ে তারা কোলেন মঠের একই ঘরে থাকতেন। যুক্তি তর্কে কেউই কম যেতেন না, কিন্তু ঈশ্বর আর তার সৃষ্ট এই দিন দুনিয়ার প্রকৃতি সম্পর্কে দুজনের মতামত ছিল একদম উল্টো। তার বন্ধুর মত ছিল পরিষ্কার। সারা বিশ্বকে যখন সেই পরম শক্তিময় ঈশ্বর বানিয়েছেন, তখন সৃষ্টির প্রতিটি অণু পরমাণু, প্রতিটি পোকামাকড়, এমনকি সেই পোকামাকড় মরে তৈরি হওয়া ধুলোও ঈশ্বরের নিজের সম্পত্তি। এইসবের মধ্যে তিনি আছেন, তাই আনন্দ আছে, সৌন্দর্য আছে। তাই সৃষ্টি ঈশ্বরের কোলে নিরাপদ। তিনি কোনো দিন মানতে পারেননি কথাগুলো। এই জগৎ শরীরময় জগৎ, আর শরীরময় বলেই তাতে রোগ আছে, ক্লেদ আছে, আছে পাপ, মৃত্যু। সব রকমের শরীরে একদিন স্রেফ নেই হয়ে যায়। সে নেই, সে শূন্যের মধ্যে ঈশ্বর থাকবেন কি করে? যে জগতের প্রকৃতি হলো নিজেকে পাপ আর মৃত্যুর মধ্যে দিয়ে ধ্বংস করে ফেলা, সেই ফোঁপড়া খোলসটার মধ্যে পরিপূর্ণতার আগর ঈশ্বর থাকবেন কি করে?
এই চিন্তা ভাবনাই আমাকে ইনকুইজিশনের পথে নিয়ে এসেছিল। আর এই পথে এত বছর কাটিয়ে এই ধারণা দৃঢ় হয়েছে যে এই মরজগৎ কখনো ঈশ্বরের আবাস হতে পারে না, এ কেবল শয়তানের বাসস্থান হতে পারে। এই পৃথিবী ছলনার চাতুরিতে ভরা, মিথ্যার আঁতুড় ঘর, অন্ধকারের কুয়ো। ঈশ্বর, একমাত্র ঈশ্বর সত্য, তিনি একমাত্র আলো। তাই তিনি পৃথিবী থেকে হাজার হাজার যোজন দূরে স্বর্গে বসে আছেন। এইসব উচ্চ মার্গের চিন্তা ভাবনায় সন্ধ্যা পর্যন্ত মুলতুবি রাখা ছাড়া গতি নেই। আপাতত গ্রামে গ্রামে ঘুরে খবর সংগ্রহ করতে হবে। ইনকুইজিটরের লক্ষ্য যে কোন দিকে আর কারা যে এই গোটা ষড়যন্ত্রের পিছনে আছে তা বুঝতে বুড়ো কর্তা হেরম্যান বোনার্টসের আর বাকি ছিল না। তিনি ছটপট করছিলেন ভয়ে। গত শীতকালে যখন কোশমিন কালেও না দেখা লোকটা তাঁর পুরনো বন্ধুর ছেলে বলে বাড়িতে এসে ঢুকেছিল, তিনি আশ্রয় দিতে চাননি। চার্চ বিরোধী ক্যালভিনের শিষ্যকে আর কে সাধ করে বাড়িতে ঠাঁই দেয়? কিন্তু পুরনো বন্ধুর প্রতি কৃতজ্ঞতাও তো আছে। সেই কৃতজ্ঞতার দায়ী এখন নিতে হচ্ছে তার স্নেহের ছোট ছেলে উইলেমকে। পঙ্গু শরীর আর ধারালো মাথার জন্য এমনিতেই তার উপর বোনার্টসদের স্নেহ একটু বেশি। হেরম্যান আশা করেছিলেন যে নিজেদের সুবিধার্থে গ্রামের সুযোগ সন্ধানীরা একজন ক্যালভিনিস্টের সঙ্গে উইলেমের মেলামেশার অপব্যাখ্যা দেবেই দেবে। গ্রামে ইনকুইজিটরে আসার খবর পেয়েই তাই তিনি ছেলের হাতে তুলে দিলেন রসদ ভরা একটা পোঁটলা, একটা ছোট চামড়ার থলিতে বেশ কিছু টাকা আর তার খুড়তুতো ভাই ফ্ল্যান্ডার্সের ঠিকানা। সন্ধ্যার মুখে মাটারবর্ন জঙ্গলের কোলে বিশাল ওক গাছটার তলায় দাঁড়িয়ে স্টিনাকে পরিস্থিতিটা বোঝাতে উইলেমের লাগলো ঠিক 3 মিনিট। জিনিসপত্র গুটিয়ে বাপমার থেকে বিদায় নিলেও স্টিনার থেকে বিদায় নেওয়াটাই তার কাছে সব থেকে কঠিন মনে হচ্ছিল। কপাল ভালো থাকলে সামনের মাসে এই সময়ে ফ্ল্যান্ডার্সের কাপড় ব্যবসায়ীদের গিল্ডে একটা হিল্লে হয়ে যাবে আমার, আর ফিরে তাকাতে হবে না। কথাগুলো বলে তার সবল হাতটা দিয়ে স্টিনার বাহু চেপে ধরে গাঢ় স্বরে উইলেম বলল, স্টিনা, তুইও চল। স্টিনা নিরুত্তর। ভাবছিস কি আমরা সুখে থাকবো? কোনো চিন্তা নেই। আমি যাব না। আমি গেলে বাবার কি হবে? মানে এখানে পড়ে থেকে তুই কি পাবি? তুই কথা দিয়েছিলি যে আমাকে ছেড়ে যাবি না, তার কি হলো? আমি তো ছেড়ে যাচ্ছি না, তুই যাচ্ছিস। এখানে থাকলে তোকে ওই রুটগার বিয়ে করবেই, আজ না হোক কাল। না না, আমি শুধু তোর। কিন্তু বাবাকে ছেড়ে, এই মাটারবর্ন ছেড়ে আমি যেতে পারবো না। কতক্ষণ এই শেষ বিদায় বেলার টানাপোড়েন চলল তার হিসাব ম্যাটারবর্নের রক্ত গোধূলি রাখেনি। শেষে, ছাড়, অনেক নাকামি দেখেছি বলে স্টিনার হাত ছেড়ে হনহনিয়ে এগিয়ে গেল উইলেম। একটা গনগনের রাগ তার বুকের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে। হঠাৎ যেন তার চোখের সামনে থেকে একটা কালো পর্দা সরে গেছে, কিন্তু তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে আরো গাঢ় অন্ধকার। এত স্বার্থপর স্টিনা! উইলেম, 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 শুনে যা, আমি কেবল তোকেই ভালোবাসি। কাঁদতে কাঁদতে উইলেমের পেছনে দৌড়ে গেল স্টিনা। আর ঠিক তখনই জঙ্গলের অন্ধকারের মধ্যে থেকে উইলেমের হাতটা সাপের মতো বেরিয়ে এসে হাতটা মুচড়ে ধরল। আমি যদি তোকে না পাই তবে রুটগারকে তোকে পেতে দেব না, কিছুতেই না। সন্ধ্যা হয়েছে। পূর্ণিমা চাঁদের জ্যোৎস্না
ছেঁড়া খোঁড়া পশমি চাদরের মতো বিছিয়ে আছে কোয়ালবুর্গের ওপর। নিজের ঘরে বসে কাজ করতে করতে বিয়েটুসের মনে হলো যেন গ্রামটার মধ্যে প্রাণ আছে, অথচ রক্তের শেষ রক্তবিন্দুটুকুও শুষে নিয়েছে খুনে শীতল জ্যোৎস্না। আর তারপরেই হঠাৎ মনে হলো জীবন মৃত্যুর এরকম লুকোচুরির সুযোগেই তো শয়তান ঈশ্বরের জীবকে কবজা করে। ইনকুইজিটরের সারা দিনে তদন্তের নোটিশ তৈরি করছিল বিয়াটুস। তার হাতে অনেক কাজ। প্রভু রাত্রে ক্লিভ থেকে ফিরে আসার আগেই সেরে রাখতে হবে। কিন্তু বিয়াটুসের মন লাগছিল না। একটা অজানা অস্থিরতা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। ইনকুইজিটর তদন্তে কোনো ফাঁক রাখছেন না। গ্রামবাসীদের বলা আকাশ কুসুম গল্পে যে তিনি বিশ্বাস করবেন না তা বিয়াটুস জানে। তার প্রভু ঈশ্বর ব্যতীত আর কাউকে মানেন না, এবং মানেন যে শয়তানকে পরাজিত করার একমাত্র অস্ত্র হল যুক্তির শানিত ফলা, যার মধ্যে লুকিয়ে থাকে দেব আশীর্বাদের সূর্যালোক। সে এও জানে যে তার প্রভুকে প্রথম জীবনে কবজা করার অনেক চেষ্টা চালিয়েছিল শয়তান। এমনকি সন্ন্যাসীর আলখাল্লার মধ্যেও আক্রমণ চালিয়েছিল। স্রেফ ঈশ্বর আর যুক্তির ওপর ভর করে প্রচণ্ড মানসিক লড়াই লড়ে তার প্রভু জয়ী হয়েছিলেন। তারই ফলে আজ ইনকুইজিশনের এই উচ্চতায় এসে পৌঁছেছেন। এই জন্যই বিয়াটুস তাকে এত শ্রদ্ধা করে। কিন্তু জীবনে সব কিছু কি যুক্তি দিয়ে নিয়ন্ত্রিত হয়? তাহলে কেন বিয়াটুসের মন প্রভু বেরিয়ে যাওয়ার পর থেকেই বেপথু হয়ে পড়েছে? এ কেমন অজানা ছটফটানি বাতাসের গুমোটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার মনে। সেই হলুদ বসনা তরুণীর লীলায়িত দেহভঙ্গিমার ছবি বারবার তার মনশ্চক্ষে ভেসে উঠছে। সেই লেবু হলুদ কোমরবন্ধের ফাঁসে জড়িয়ে তার কলম পার্চমেন্টের উপর অনড় হয়ে বসে আছে তো আছেই। সন্ন্যাসীর তো এমন পদস্খলন হওয়া উচিত নয়। চোখ বন্ধ করল বিয়াটুস। তার মনে ভেসে উঠল তার প্রভুর কঠিন চোখ দুটো। কিন্তু তাহাও স্বস্তি পেল না বিয়াটুস। তার কাঁপা হাতে ধরা কলম থেকে এক ফোঁটা কালি পার্চমেন্টের ওপর ঝরে পড়ে ধেবড়ে দিল তার সযত্নে লেখা নোটস। আতঙ্কে লাফিয়ে উঠল বিয়াটুস। এ কি অমঙ্গল চিহ্ন! এতদিন সে চার্চে লেখালেখির কাজ করেছে, কখনো তো এমন বিপর্যয় হয়নি। কি অর্থ এর? দিকবিদিক জ্ঞান হারিয়ে বিয়াটুস ছুটে বেরোল। মাঠ নদী মিল ছাড়িয়ে আচ্ছন্নের মতো ছুটতে লাগলো সে। সম্বিত যখন ফিরল তখন দেখল তার চারিদিকে জ্যোৎস্নার শ্বেতি ছোপ গায়ে মেখে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ম্যাটারবন জঙ্গলের উঁচু কালো গাছগুলো। আর সেই অন্ধকার গাছের জটলার মধ্যে একটা হলদেটে আভা চোখে পড়তেই শক্ত হয়ে গেল বিয়াটুসের সারা শরীর। পরদিন ভোর হতে না হতেই কোয়ালবুর্গে হুলুস্থুল পড়ে গেল। না, উইলেম বোনেটস গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ। এই খবরটা বাসি হয়ে গেছে। হয়তো গ্রামবাসীরা এরকম কিছু একটা আশাও করেছিল, কিন্তু আজ সকাল থেকে স্টিনা ফিস্টারও নিপাত্তা। দুবার মোড়ক ডাকার পরেও তার সাড়া শব্দ না পাওয়ায় বুড়ো ফিস্টার তার ঘরে ঢুকে দেখেন ঘর ফাঁকা। লোকে দুয়ে দুয়ে চার করে বাঁকা হাসি হাসছে। আর সেই সঙ্গে পাত্তা নেই ইনকুইজিটরের সহকারীর। গতকাল রাত্রে ফিরে আর বিয়াটুসের খোঁজ করেননি ইনকুইজিটর। আজ ভোরের উপাসনাতেও সে অনুপস্থিত দেখে তার সন্দেহ হলে তার ঘরে গিয়ে দেখেন তার লেখার কাজ অসম্পূর্ণ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পার্চমেন্ট আর ভাঙা কলম, আর লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। গ্রামের আশপাশ তোলপাড় করে খুঁজেও কারোরই হদিশ মিলল না। সকাল 7টার সময় গ্রামের মাঝখানের চত্বরে পাদ্রি মাইনার্ডস, মিলার ফিস্টা আর গ্রামের স্কুলের শিক্ষক ডিডেরিক ফান বুককে সঙ্গে নিয়ে ইনকুইজিটর সভা সাজিয়ে বসেছিলেন। রুডকে ডুফেলও দাঁড়িয়েছিল একপাশে। এরপর কি করা উচিত তাই নিয়ে সকলেরই মনে ধন্দ লেগে যাচ্ছিল। ফানবুককে এটা বলতে যাচ্ছিলেন, এমন সময় একটা কাণ্ড ঘটল। পরিত্রাহী চেঁচাতে চেঁচাতে ছুটতে ছুটতে এলো সাইমন।
সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এসেই হুমড়ি খেয়ে পড়ল ইনকুইজিটরের পায়ের সামনে। সবাই তটস্থ হয়ে উঠল। ইনকুইজিটর কড়া গলায় বললেন, এই কি হচ্ছে নাকি? সামলাও নিজেকে। আর তুমি একা কেন? তোমার ভাই কই? ভাই ভাই বাড়িতে নেই। কোনো মতে উত্তরটা দিয়েই ভূতগ্রস্তের মতো একপাশে বসা ফিস্টারের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল সাইমন। ফানবুক তার কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলেন, হে কি হয়েছে বলো তো? ফানবুকের হাত জড়িয়ে ধরে সাইমন ফুঁপিয়ে ফুঁপিয়ে বিকৃত গলায় বলল, মাটার বর্ণের মধ্যে ডাইনিরা বলি নিয়েছে গো, ঘাড় মোটকে ফেলে রেখে গেছে। কে রে? কার ঘাড়ে মুটকেছে? স্টিনা ফিস্টার। ভিড়ের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। বুড়ো ফিস্টারের শরীরটা ধপ করে লুটিয়ে পড়ল একপাশে। আর ফানবুক খেয়াল করলেন যে কোনো কিছু বলার আগেই একপাশ থেকে রুটকের ডুফেলের লম্বা চওড়া চেহারাটা চিতাবাঘের মতো সাত করে কোথায় যেন সরে পড়ল। স্টিনা খুন হওয়া আর উইলেমের অদৃশ্য হওয়ার যোগাযোগে ওয়ালবুর্গের তদন্ত যেন ধপ করে স্বর্গের আওতা থেকে মর্তলোকের মাটিতে এসে পড়ল। তবে তাতে এলাকায় ইনকুইজিটরের মর্যাদা কমল না, বরং সবাইকার মনে উইলেমের ধর্মবিরোধী শয়তানের ডান হাত ছবিটা আরও বদ্ধমূল হয়ে বসল। আশেপাশের 5-6টা গ্রাম কেবল এই মামলা নিয়েই সরগরম হয়ে রইল কদিন। খুনের 3 দিন পর উইলেম ধরা পড়েছিল 8 মাইল দূরের একটা পাহাড়ি গুহায়। খুঁজে বের করেছিল রুটকারের দলই। তাকে গ্রামে ফিরিয়ে আনতে আনতেই খবর চলে গিয়েছিল এলাকার কাউন্টের কাছে। মামলার বিচার তো তাঁকেই করতে হবে, কিন্তু তিনি গিয়েছিলেন দূর বনে শিকারে। সেখান থেকে লিখিত নির্দেশ পাঠালেন সে বিচার যেন তার অনুপস্থিতিতেই হয়। তাঁরই হয়ে বিচার সভা পরিচালনা করবেন তার বিশ্বস্ত প্রতিনিধি ওয়ালবুর্গের পণ্ডিত স্কুল শিক্ষক ডেডরিক ফানবুক। আর যদিও চার্চের ব্যাপার স্যাপার তার অধিকারে পড়ে না, তাও মামলার ধর্মীয় অনুষঙ্গের কথা মাথায় রেখে কাউন্ট ইনকুইজিটরকে অনুরোধ জানালেন যে তাঁর মতো একজন বিচার বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি যদি ফানবুককে সর্বতভাবে সাহায্য করেন তবে তিনি কৃতজ্ঞ থাকবেন। ইনকুইজিটর যে বিষয়টিকে রীতিমতো গুরুত্ব দিচ্ছেন সেটা প্যারিশ হলে বিচার সভা বসার সময় তার মূর্তি দেখেই বোঝা যাচ্ছিল। কাগজের মতো সাদা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ রক্তবর্ণ। দেখেই বোঝা যায় যে কত কয়েক রাত তার কেটেছে না ঘুমিয়ে। হয়তো বড় কোনো মামলার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করেই তিনি রাত কাবার করেছেন। প্যারিশ হল লোকে লোকারণ্য। অনেক উঁচু থেকে এক ফালি রোদ এসে পড়েছিল বিচারকদের লম্বা টেবিলের সামনে। তার পিছনে প্রায় অন্ধকার হলের মধ্যে উঁচু লম্বা টেবিলে বিচারকদের চেহারাগুলোর ভুতুরে আবছায়া অবয়ব দেখা যাচ্ছিল। ইনকুইজিটরের সহকারী ফিরে আসেনি বলে বিচার সভার লেখালেখির দায়িত্ব পড়েছিল পাদ্রি মাইনার্সের ওপর। ফানবুকের নির্দেশে তিনি গলা খাঁকড়ে হেঁকে উঠলেন, আসামিকে হাজির করো। হাত পা বাঁধা উইলেমকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো সভার সামনে। ফানবুক দেখলেন ছেলেটার মুখ শুকিয়ে গিয়েছে, চোখ বিস্ফারিত। ফানবুক ভাবলেন, এই মূর্তি কেন? প্রেমিকা খুন হয়েছে বলে, নাকি নিজের হাতে সে তার প্রেমিকাকে খুন করেছে বলে? দুটোই হতে পারে। কথার মার প্যাঁচে সত্যিটা বের করে নিতে হবে। শুনানি শুরু হলো। উইলেম বোনায়েস মিলার ফিস্টার অভিযোগ করেছেন যে তুমি তার মেয়ে স্টিনাকে গত 17ই মে সন্ধ্যায় হত্যা করেছ। তোমার কি বক্তব্য?
উইলেম করুণ চোখ তুলে তাকালো ফানবুকের দিকে আর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তার বাবা মায়ের দিকে। তারপর জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, আমি কিছু করিনি, কিছু জানি না। আমার সঙ্গে স্টিনার দেখাই হয়নি ওই দিন। বটে? মিথ্যে বলছো? উইলেম চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল। ফানবুক রুটকারের দিকে তাকালেন। রুটকার লাফ দিয়ে সামনে এসে দাঁড়ালো। তৎক্ষণাৎ মুখের আগল খুলে গেল উইলেমের। মিথ্যে এই শুয়োরটা বলছে হুজুর। শয়তান, নরকের কীট। চুপ করো। রুটগার ডুফল, তুমি বলেছ যে ঘটনার দিন বিকেলে তুমি জঙ্গলের মধ্যে স্টিনা আর উইলেমের মধ্যে কিছু কথাবার্তা শুনেছিলে, ঠিক? যথার্থ হুজুর। আসলে স্টিনার সঙ্গে আমার তার আগের দিন দেখা হয়েছিল। ও শেষ অবধি কিন্তু বুঝতেও পেরেছিল যে আমি তার যোগ্য মানুষ, উইলেম নয়। ও আমাকেই বিয়ে করবে বলেছিল যে শেষবারের মতন একবার উইলেমের সঙ্গে দেখা করে সব মিটমাট করে আসবে। মিথ্যে, অত্যন্ত মিথ্যে। স্টিনা আমাকে ছাড়া কাউকে ভালোবাসেনি কখনো, কাউকে নয়। চিৎকার করে উঠল উইলেম। তাকে অগ্রাহ্য করে ফানবুক রুটকারকে উদ্দেশ্য করে বললেন, তারপর? আমি লুকিয়ে থেকে ওদের কথা শুনেছিলাম হুজুর। উইলেম ফ্ল্যান্ডার্সে পালিয়ে যাবে বলল। স্টিনাকেও বলল যেতে, কিন্তু স্টিনা বুড়ো বাবাকে ছেড়ে আর আমাকে ছেড়ে যেতে রাজি হলো না। উইলেম অনেক করে বলল, কিন্তু স্টিনা হাহা করে হেসে ওকে নুলো চাষা বলে গাল দিয়ে চলে যেতে চাইল। তখন ও জোর করে স্টিনাকে জড়িয়ে ধরে চুমু খেতে গেল। আর তুমি দাঁড়িয়ে রইলে? হ্যাঁ, মানে না হুজুর, মানে দাঁড়িয়ে রইলাম মানে হ্যাঁ, স্টিনা নিজেই সামলে নিল। টেনে একটা থাপ্পড় মারল উইলেমকে। তারপর হুজুর চড় থাপ্পড়ের বন্যা বইয়ে দিল স্টিনা। মানে যেমন কুকুর তেমনি মুগুর একেবারে। তখনই তো উইলেম পালালো। যাওয়ার আগে দাঁত কিড়মিড় করে বলে গেল, তোকে যদি আমি না পাই রুটগারও পাবে না। খালি বড় বড় কথা। দেখ এবার কেমন লাগে। বিজয় গর্বে বুক ফুলিয়ে তাচ্ছিল্যের দৃষ্টিতে উইলেমের দিকে তাকালো রুটকা। উইলেমের চোখে জল, কিন্তু সে রাগে ফুঁসছে। ফানবুক খানিকক্ষণ কি যেন ভাবলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি আড়াল থেকে ওদের কথা শুনতে গেলে কেন? আড়াল থেকে? মানে ওই ওর যাতে ক্ষতি না হয় তার জন্যই তো। আমি তো সেই জন্যেই গেছিলাম আর কি। ফানবুকের মুখ ভাবলেশহীন। রুটকা ক্যাবলার মতো তার দিকে তাকিয়ে রইল। তারপর মরিয়া হয়ে বলল, ওকে, অল রাইট। আমি দেখতে গেছিলাম ও সত্যিই আমাকে ভালোবাসে কিনা। ও তো আগেই তোমাকে বলেছিল যে তোমাকেই বিয়ে করতে চায়, তাও অবিশ্বাস। একদম মিথ্যে কথা। ভিড়ের মধ্যে থেকে এবার চেঁচিয়ে উঠলেন হেরম্যান বোনেটস। গোটা গ্রাম জানে স্টিনা উইলেমকে ভালোবাসত আর এই মিথ্যুকটাকে ঘেন্না করত। দুজনকে একসঙ্গে দেখতে পারতো না রুটকার। ওদের সর্বনাশ করবে বলি ও ওদের পিছু নিয়ে। ইনকুইজিটর হঠাৎ হাত উঁচিয়ে হেরম্যানকে থামালেন। তারপর ঝুঁকে পড়ে এই প্রথম মুখ খুললেন তিনি। রুটগার, তুমি কি রাতেও চুপি চুপি স্টিনার পিছু ধাওয়া করছিলে? কথাগুলো খুব নিরীহ সুরে বলা হলেও ইনকুইজিটরে বাজ পাখির মতো দৃষ্টিটা মোটেই নিরীহ নয়। চকিতে রুটকারের হাতটা তার গাল ছুঁয়েই ফিরে এলো। সেখানে কয়েকটা লম্বা আঁচড়ের দাগ রয়েছে। ইনকুইজিটর আর ফানবুকের দৃষ্টি বিনিময় হলো। না না হুজুর, কি যে বলেন। আমি রাতে ওর পিছনে কেন? বলতে বলতে রুটকা চঞ্চল চোখে ভিড়ের মধ্যে ওর দিদিকে খুঁজছিল, কিন্তু গ্রিটাও হাওয়ার গতি ভালো বুঝছিল না। চিরকাল মাথা মোটা ভাইটা নিশ্চয়ই আমাকে লুকিয়ে মহাগর্হিত কিছু একটা করেছে। এখন তাকে গাড়টা থেকে উদ্ধার করা আমার সাধ্যের অতীত। ব্যাপার বুঝে গ্রিটা ভিড়ের পিছনে মিশে যাচ্ছিল। তখন সভা জুড়ে চাপা উত্তেজনা। ঠিক সেই সময় বাইরে একটা ভীষণ শোরগোল উঠল। জমায়েতের প্রত্যেকটা মাথা ঘুরে গেল হলের দরজার দিকে। ইনকুইজিটর রাগত মুখে ভ্রু কুঁচকে উঠে দাঁড়িয়ে মঞ্চ থেকে নামতে গেলেন। আর ঠিক তখনই বাইরের ভিড়ের চাপে দরজা দিয়ে ছিটকে ভেতরে এসে পড়ল এক অতীব কদাকার দুর্গন্ধময় মূর্তি।
তার সারা শরীরে, জামা কাপড়ে আর উস্কো খুস্কো চুলে কাদামাটি আর বৃষ্ঠা শুকিয়ে লেগে আছে। ভয়ার্ত মুখে জলজলে নীল চোখ জোড়া তুলে সে উদ্ভ্রান্তের মতো চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। সে হাতে ধরে রয়েছে লম্বা ফিতের মতো কি যেন একটা। তাকে পাকড়াও করে আনা দুই পেয়াদার একজন বলল, একে একটা শুয়োরের খোঁয়াড়ে পেলাম হুজুর, মানুষ বলে চেনাই যাচ্ছিল না। অনেক কষ্ট করে গুঁতো মেরে এখানে আনলাম, কিন্তু ব্যাটা মোহা ঘাড় তেড়া হুজুর, হাজার চেষ্টাতেও মুখ খোলাতে পারিনি। পারবেও না, ও বোবা। কিন্তু ওর হাতে ওটা কি? পেয়াদা লম্বা ফিতের মতো জিনিসটা টান মেরে বিয়েটুসের হাত থেকে ছিনিয়ে নিয়ে ফান বুকের বাড়ানো হাতে দিল। ফান বুক দেখলেন জিনিসটা একটা মেয়েদের কোমর বন্ধ। এখন কাদায় মাখামাখি হলেও এককালে যে সেটা হলুদ ছিল তা বোঝা যায়। এটাই তো স্টিনা সেদিন পড়েছিল। এইটাই। ফান বুক চকিতে রুটকা আর ইনকুইজিটরের দিকে তাকালেন। দুজনেরই মুখ ফ্যাকাশে। ইনকুইজিটর সেই থেকে দাঁড়িয়েই আছেন। এই দুর্গন্ধময় বোকাশোকা বোবা লোকটার কাছে এই কোমরবন্ধ এলো কি করে? এই কি তাহলে খুনি? কিন্তু কেন? তাহলে কি এও যৌন ঈর্ষার শিকার হয়েছিল? নিজের অজান্তেই ফান বুকের মুখ কুঁচকে গেল। আপনার সহকারীর মুখ খোলাটা জরুরি। বুঝতেই পারছেন সে কাজটা আপনার মতো আর কেউ পারবে না। এই বলে ফান বুক ইনকুইজিটর আর বেয়াটুসের মাঝখান থেকে সরে গেলেন। ইনকুইজিটরকে এগিয়ে আসতে দেখেই কুঁকড়ে গেল বিয়েটুস। তার মুখে ফুটে উঠল অসহ্য যন্ত্রণা। মাটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেও সে বুঝতে পারছিল যে তার প্রভুর সেন দৃষ্টি বল্লমের ফলার মতো তাকে ফুঁড়ে দিচ্ছে। খানিকক্ষণ চুপ করে থাকার পর ইনকুইজিটর বললেন, সেই যে মেয়েটিকে আমরা মিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সে খুন হয়েছে। তুমি এ ব্যাপারে কিছু জানো? বিয়াটুস চুপ। সেই রাতেই তুমিও পালিয়েছিলে। কোথায় গিয়েছিলে? কোনো উত্তর নেই। সে রাতে তুমি কোথায় গিয়েছিলে বিয়েটুস? তুমি কিছু দেখেছিলে? বিয়েটুস লাল চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালো তাঁর দিকে। বিয়েটুস, এই কোমর বন্ধ তুমি কি করে পেলে? চুপ করে থেকো না, বলো। তুমি স্টিনাকে মেরেছ? প্রবল বেগে মাথা নেড়ে ছটপট করে উঠল বিয়েটুস। তার মুখ বেঁকে গিয়ে চোখে জল এসে গেছে। সে আকুল চেষ্টা করছে মনের কথা প্রকাশ করার জন্য, কিন্তু পারছে না। ফান বুক উত্তেজিত হয়ে উঠলেন। এইবার বোধহয় বোবার মুখেও কথা ফুটবে, তাহলেই সত্যের উদ্ঘাটন। না না না, যত কষ্টই হোক ব্যাটাকে বলতেই হবে। বলো, কোথায় পেলে ওটা? স্বেচ্ছায় ওটা নিশ্চয়ই তোমাকে স্টিনা দেয়নি। স্বীকার করো যে তুমি খুন করেছ। আরও সিঁটিয়ে গিয়ে পাগলের মতো মাথা নাড়তে লাগলো বিয়াটুস। তার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে। মুখ ফেটে যেন রক্ত বেরিয়ে আসবে তার। ভালোই ভালোই না বললে কিভাবে কথা বের করতে হয় তা তুমি আমাদের চেয়েও ভালো জানো। ইনকুইজিশনে যখন কাজ করো তখন সেটা জানাটাই স্বাভাবিক, তাই না? বিয়েটুস হাত পা ছুঁড়তে শুরু করলো। তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে কথা বলার চেষ্টায়। এবার অস্ফুট স্বরে কি সব আওয়াজও বেরোতে শুরু করলো। ফান বুক প্রথমে খেয়ালই করেননি যে যন্ত্রণার গোঙানি নয়, একটা শব্দ কিংবা শব্দের অংশ। সবাই প্রবল উত্তেজনায় সবাই কাছে ঝুঁকে এলো। ফান বুক নিজের জামার প্রান্ত খামচে ধরেছেন। অকথ্য যন্ত্রণায় বিয়েটুসের চোখ ফেটে বেরিয়ে এসেছে। সে লাফাতে শুরু করেছে। এতক্ষণের চেষ্টার পর এক ঝটকা দিয়ে তার মুখ থেকে বেরিয়ে এলো কথাগুলো। সভাসুদ্ধ লোক
আঁতকে উঠে বুকে ক্রস আঁকতে লাগলো। ফান বুকের মুখ পলকে ছাই হয়ে গেল। এ কি কথা? এ তো ধর্মদ্রোহ। এ কথা কি বোবা লোকটা বলছে, নাকি এর মুখ দিয়ে কথা বলছে শয়তান? কিন্তু নাটকের এখানেই শেষ নয়। কাদামাখা কোমরবন্ধটা ফান বুকের হাত থেকে ছিনিয়ে নিয়ে তড়িৎ বেগে ঘুরে গিয়ে ইনকুইজিটরের মুখে সেটা ছুঁড়ে মারল বিয়েটুস। তিনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। বিয়েটুস নিঃশব্দে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর ভিড়ের আতঙ্কগ্রস্ত কোলাহলের উপর দিয়ে শোনা গেল ইনকুইজিটরের গম্ভীর গলা। বিয়েটুস ঠিকই বলেছে, ঈশ্বরই মেরেছেন মেয়েটিকে। তিনি টেবিলের সামনে এসে দাঁড়িয়েছেন। তাঁর চোখ দেখে মনে হচ্ছে শরীরটাই শুধু পড়ে আছে এখানে, মানুষটা যেন হারিয়ে গিয়েছে কোথায়। আসলে তিনি তখন ফিরে গিয়েছেন ক্লিভের পথে, বন্ধুর সঙ্গে দেখা করতে চলেছেন। সন্ধ্যার বাতাস বসন্তের গন্ধে ভারী হয়ে উঠছে তাঁকে ঘিরে। জীবনের গন্ধ, যৌবনের গন্ধ, নতুনের সুবাস, শরীরের ঘ্রাণ। রেগে উঠছিলেন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাঁর ধারণাই ঠিক। এই নচ্ছার প্রকৃতি যুক্তি বুদ্ধি গুলিয়ে দিয়ে মানুষকে ভোঁতা করে দেয়, আর সেই ফাঁকে চুপিসারে ঢোকে শয়তান, মানুষকে কবজা করে ঈশ্বরের থেকে তাকে দূরে সরিয়ে দেয়। না না না, ঈশ্বরের অবস্থান এই হাড় মাংস রক্ত মজ্জাময় প্রকৃতির থেকে শত সহস্র যোজন দূরে। প্রকৃতি মানে পাপ, প্রকৃতি নারী। যত ফাঁক বগর আর ফাটল বেয়ে কদর্য সবুজ পোকার মতো উঠে আসা ফালতু মাল মরে পচে দুর্গন্ধ ছড়ায়। চেতনাকে গলা টিপে মারা ছাড়া আর কি কাজ প্রকৃতির? মানুষকে নরকে টেনে নামানোর একটা বিরাট অন্ধকার ফাঁদ। বসন্ত রাতের ভয়াবহ প্রেতিনীর হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই যেন তিনি তড়ি ঘড়ি পা চালালেন। সেই যৌবনকাল থেকেই তার সঙ্গে প্রকৃতির চিরশত্রুতা। শিক্ষানবিশির দিনগুলোয় অন্ধকার কুঠুরির মধ্যেই তার শরীরকে দখল করার চেষ্টা করেছিল প্রকৃতি। সেই ভয়ঙ্কর লড়াই। দিনের পর দিন ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছি, প্রার্থনা করতে করতে কঠিন আঘাতে জর্জরিত করেছি নিজের শরীরময় প্রকৃতি আমার কাছে হার মানতে বাধ্য হয়েছিল। কিন্তু আজ এই বসন্ত নিশীথে সে আবার মাথা চাড়া দিচ্ছে। হঠাৎ চমকে উঠে তিনি দেখেছিলেন তিনি এসে দাঁড়িয়েছেন জঙ্গলের কিনারায়। চাঁদের আলোয় চরাচর উদ্ভাসিত। আকাশ থেকে প্রেমের শিকলের মতো নেমে আসা জ্যোৎস্না তাঁকে পেঁচিয়ে ফেলছিল। দম আটকে আস্তে আস্তে তিনি বুঝছিলেন যে এই জ্যোৎস্না ফিসফিসিয়ে তার কানে কানে অদেখা ইন্দ্রিয়জ সুখের কথা বলছে। প্যারিস হলের ভিড়টার সামনে সন্ন্যাসীর আলখাল্লা পরা দীর্ঘদেহী মানুষটার চোখ মুখ বিষণ্ণ হয়ে উঠল। নিজেকে শুনিয়েই যেন তিনি ফিসফিস করে বলে উঠলেন, জঙ্গলের প্রান্তে গাছের নিচে মেয়েটা বসেছিল। মেয়েটা যে কোথা থেকে ওখানে এলো কে জানে, কিন্তু দেখা মাত্রই রাগের বিদ্যুৎ খেলে গিয়েছিল সারা শরীর জুড়ে। এইটুকু মনে আছে তার। এই তো সেই প্রেতিনী মূর্তিময় বসন্ত, মানুষকে পাঁকে টেনে নামানো প্রকৃতি আবার ন্যাকামি করে জঙ্গলের ধারে বসে কান্নাকাটি করছে। কেমন স্বপ্নের মতো তাঁর পা দুটো এগিয়ে গিয়েছিল মেয়েটির দিকে। স্বপ্ন দেখার মতোই তিনি দেখেছিলেন যে তাঁর হাতগুলো মেয়েটার গলা বের দিয়ে চেপে বসল। মেয়েটা চেঁচিয়েছিল কি খেয়াল নেই। স্বপ্নে
আওয়াজ শোনা যায় না। তার হাতগুলোর চাপ বাড়ছিল নরম গলাটার ওপর। তিনি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। সব ভয়ে ভাবছিলেন, এই হচ্ছে কি আমার শরীর মনের, তবে কি শয়তান আমার শরীর মনের দখল নিয়েই নিল অবশেষে। যে ভয় আমি এতকাল পেয়ে এসেছি, এই মেয়ে কি তবে শয়তানের পাতা ফাঁদ? আমার শরীর নয়, আত্মার দখল নিতে চায় সে। ঠিক যখন মেয়েটা ছটফট করতে করতে তার শিরা ওঠা হাতের তলায় এলিয়ে পড়ছে, তার মাথার মধ্যে দপ করে চলে উঠেছিল একটা অগ্নিস্ফুলিঙ্গ। অগ্নিস্ফুলিঙ্গটা শীতল জলের মতো আরামে ভরে দিয়েছিল তার দেহ, মন, আত্মা। শয়তান নয়, আরো বড় এক শক্তির খেলা চলেছে এখানে আমার সামনে। আমারই হাতের নিচে পুঁতি গন্ধময় প্রকৃতি, আর তার পিছনে কলকাঠি নাড়া ঈশ্বরের সেই আদিম শত্রুর বলে বলিয়ান হয়ে এই মেয়েটা আমার পথ রোধ করে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। তাই ঈশ্বর নিজে, স্বয়ং ঈশ্বর, তিনি মেয়েটাকে ধ্বংস করলেন। তিনি সর্বশক্তিমান, তিনি যা চান তাই হয়। তার দাসানুদাস এই মরজগৎকে দিয়ে তিনি তাই করিয়ে নেন। আজ এই শিরা ওঠা বৃদ্ধ হাতগুলোকে দিয়ে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, কামনা বাসনাময় প্রকৃতিকে শেষ করে দিলেন। শেষ। ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর। গোটা প্যারিস হল কেঁপে উঠল ইনকুইজিটরের বজ্র হুঙ্কারে। ওকে হত্যা করেছেন ঈশ্বর, তার যন্ত্র ছিলাম আমি। তাকে ঘিরে বেড়ে ওঠা গালাগালি, কোলাহলের ঢেউ ইনকুইজিটরের কানে পৌঁছাচ্ছিল না। শুকনো দৃষ্টি মেলে তিনি তাকিয়েছিলেন ছাদের দিকে, স্বর্গের দিকে। ঠোঁট ফাঁক হয়ে গিয়ে হিংস্রভাবে দাঁত বেরিয়ে আসছিল তার। আর সেদিকে তাকিয়ে ফান বুকের মনে হলো ওই সন্ন্যাসীর আলখাল্লায় মোড়া লম্বা শরীরটা গুটিয়ে এতটুকু হয়ে পড়ে আছে যার পায়ের তলায়, সে ঈশ্বর নয়, সে স্বয়ং শয়তান। এতক্ষণ পরে ফান বুকের বুক কাঁপতে লাগলো। শুনছিলে আমাদের আজকের নিবেদন রাজর্ষি গুপ্তের কলমে দুর্দৈব। গল্প পাঠে ছিলাম আমি রণদীপ। অন্যান্য চরিত্রে ছিল অনুভব, শিপ্রা, বর্ণিশা, কৌশিক, তমাল, আমি রণদীপ এবং পার্থ। শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে ছিল ঋদ্ধি। নির্দেশনায় ছিলাম আমি রণদীপ। আমাকে সহযোগিতা করেছে স্মিতা। আর এছাড়াও সহযোগিতায় ছিল দিশানি এবং লিও। পোস্টার করেছে রক সল্ট কালার্স। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? আমাদেরকে অবশ্যই লিখে জানিয়ে দাও কমেন্ট বক্সে। আর গল্পটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা শেয়ার আমাদের আগ্রহ অনেকটা বাড়াতে সাহায্য করে। আর আজকে বিদায় নেওয়ার আগে আজকের গল্প থেকে যে প্রশ্নটা তোমাদের জন্য থাকছে সেটা হলো, ইনকুইজিটরের সহকারী ফিরে আসেনি বলে বিচার সভায় লেখালেখির দায়িত্ব পড়েছিল কার উপর? এর উত্তরটা আমাদেরকে 3 দিনের মধ্যে জানিয়ে দেবে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। শুধুমাত্র ফেসবুক পেজের ইনবক্সে। প্লিজ কমেন্ট করে দিও না কিন্তু, তাহলে কিন্তু পুরো খেলাটা মাটি হয়ে যাবে।
চলো তাহলে টাটা আজকের মতো। দেখা হচ্ছে সামনের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, ভয় থেকো।